আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান। স্বজনদের সঙ্গে আনন্দ উদযাপনে ঈদযাত্রায় নগরবাসী। রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। পবিত্র মক্কা থেকে মিনায় যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। লাখো মুসল্লির সুষ্ঠু হজ পালনে প্রস্তুত সৌদি সরকার। এবং আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সঙের রেকর্ডিং চ্যানেল আয়ে সংসদ সদস্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধাদের অংশগ্রহণ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদের শুরুতেই নিউ ইয়র্কের টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপের নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ডি গ্রুপ থেকে সুপার 8-এর পথ আরও সুগম করল টিম টাইগার্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ফর্মে ফেরার দিন ব্যাট হাতে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭তম হাফ সেঞ্চুরি তুলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। টিম টাইগার্স গড়ে 5 উইকেটে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে টাইগার স্পিনার রিশাতের 3 এবং তাসকিনের জোড়া শিকারে 8 উইকেটে ১৩৪ রানে থামে ডাচদের ইনিংস। আদিল আহমেদ শানের রিপোর্ট। ম্যাচের শেষ বলে তাসকিনের উইকেট। ডাচদের টিম প্রিঙ্গেলকে ফেরালেও টাইগারদের জয়। প্রচণ্ড যানজট আর বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখ মানুষকে। যাত্রীরা বলছেন, যতই কষ্ট হোক ঈদ উদযাপন করাটাই তাদের কাছে মুখ্য বিষয়। শাকের আদনানের রিপোর্ট। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার দুপুরের পর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড়। দক্ষিণাঞ্চলগামী বহু মানুষ এদিন রাজধানী ছেড়েছেন। মিরপুর থেকে আমি এখানে আসছি, প্রায় আমার 4 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এখানে এসে লঞ্চ খুঁজতেছি, আসলে লঞ্চটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। কষ্ট মানে 1.5 মাইলে অবস্থা, গরু বাজার দিয়ে নিয়ে সেবি দিয়ে আইছি। গাড়ি অল্প কতটুকু আয় আর গাড়ি আয় না। অনেক সময় লাগছে, 2টার সময় রওনা দিছি, এখন আসছি। তবে প্রচণ্ড যানজট ও বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। অনেকেই বারবার যানবাহন পরিবর্তন করে কেউ বা হেঁটে এসেছেন টার্মিনালে। প্রচুর জ্যাম রোডে। গুলিস্তানের জায়গাতে আমরা অনেকক্ষণ আবার 1 ঘন্টা খাড়িয়েছিলাম। যেরকম তো বৃষ্টি রোডও জাম, আসতে পারি না। পরে দেখি লসও পাইম না, আর জাম আসতেই হবে। পরে ভিজে ঘুরিয়ে আসছি আর কি। পুরো আসলে ভিজে গেছে আর যে জাম রাস্তায়। আনন্দ লাগতেছে বাড়িতে যাওয়ার জন্য, ঈদের জন্য বাড়িতে যেতে আনন্দ লাগতেছে। কষ্ট হইলেও বাড়িতে যাব। বৃষ্টির কারণে যাত্রী আসতে পারতেছে না। চাপ নাই, তেমন কোনো চাপ নেই। গার্মেন্টস ছুটি হলে যাব হবে। ঈদের সময় ঘনি আসার সঙ্গে সঙ্গে টার্মিনালে ঘরমুখ মানুষের সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এসব হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। তবে হাটগুলো এখনও অনেকটা ক্রেতা শূন্য। দরদাম যাচাই করে বাজার চড়া বলছেন ক্রেতারা। শুক্রবার থেকে বেচাকেনা শুরু হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সৈয়দ অদিতের রিপোর্ট। আর 3 দিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানি পশুর হাট। হাটে নির্দিষ্ট স্থান ছাড়াও সড়কের পাশেই পশু রাখছেন ব্যাপারীরা। হাটে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি। বড় গরুর দেখা মিললেও দাম বেশি হয় সেসব গরুর চাহিদা কম দেখা গেছে। গরুর দাম অন্যবারের তুলনায় এবার বেশি বলে দাবি করছেন ক্রেতারা। এটা বিক্রি করছি 99,000। ইনশাআল্লাহ আমার বাড়ির গরু, এটা লাভ ভালো বন্ধু যেটাই হোক, আমার পালা গরু। দাম তুলনামূলক একটু বেশি, মানে ছোট গরুর মধ্যে হচ্ছে 1,50,000 40,000 এর নিচে আসলে ওনারা করতে চাচ্ছেন বলতে। কাস্টমার আসতেছে, দাম দেখতেছে, এখনো বেচাকেনা জমে ওঠেনি। তো আমরা আশা করতেছি আজ রাত থেকে এবং আগামীকাল পরশুর মধ্যে ইনশাল্লাহ বেচাকেনা ভালোভাবে জমে উঠবে। এই যে ষাঁড় নিয়ে এসছি 12টা, বলদ নিয়ে এসছি 12টা, 7টা 5টা ষাঁড় আছে। বলদ গরুগুলা 6টা বড় আছে, প্রায়
5 লাখ 5.5 লাখ টাকা দাম বলতেছে। এই হাটে 10 থেকে 15,000 গরু উঠবে। বেচা কিনা হ্যাঁ হালকা, মানে 2-1টা বেচা কিনা হচ্ছে, তবে দুপুরের পরে আমরা আশাবাদী যে ভালো বেচা কিনা হবে। মানিকগঞ্জের সিংড়া থেকে তেজগাঁও পলিটেকনিক গরু হাটে 16টি গরু এনেছেন একজন খামারি। ঈদকে কেন্দ্র করে সবগুলো গরু বিক্রি হওয়ার আশা তার। প্রতি বছরই রাজধানীর বিভিন্ন হাটে আমরা পাঠায় থাকি। তো এবারে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো অন্যান্য তুলনা বছরেতে এবারে গরুগুলো একটু বড়। তেজগাঁ হাটে এরকম বড় গরু একটা শুধু আছে। হাটে ব্যাপারীদের টাকার নিরাপত্তার স্বার্থে ব্যাংকের বুথ সহ জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। তেজগাঁও ছাড়াও মেরাদিয়া বাজার গরু হাটও জমে উঠেছে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো এবছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা শনিবার। লাখ লাখ মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। চকর মালিথার রিপোর্ট। শনিবার পবিত্র আরাফাত ময়দানে শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। এবছর সারা পৃথিবীর 15 লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায়। এদের মধ্যে 85,000-এর বেশি বাংলাদেশি। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর হাজিদের রওনা হওয়ার কথা মিনার উদ্দেশ্যে। ভোগান্তি এড়াতে অনেকেই আসরের নামাজ আদায় করেই রওনা হয়েছেন কাবা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে। অন্যান্য হাজিদের মতো বাংলাদেশের অনেক হাজিও মিনার পথে। শনিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে 5 ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা। শনিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। চকর মালিথা, চ্যানেল আই। বাস্তবতার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বেসরকারি খাতের নেতারা। এমনকি বাজেট তৈরির সাথে জড়িত নীতি নির্ধারকরা জানেন না রপ্তানির প্রধানতম উৎস গার্মেন্টস খাত কিভাবে চলে। কয়েকজন শীর্ষ ঋণখেলাপি এবং অর্থ পাচারকারীদের জন্য ব্যাংক ঋণের সুদহার এত বাড়াতে হচ্ছে, এই দায় ভালো ব্যবসায়ীরা এবং জনগণ কেন বহন করবে, প্রশ্ন উদ্যোক্তাদের। রিজভি নওয়াজের রিপোর্ট। 6 জুন বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপিত হওয়ার পর থেকেই গবেষণা সংস্থা এবং পেশাজীবীরা এর তুলোধনা করছেন। সংকটকালীন সময়ে গোজামিলের বাজেট হয়েছে বলে হতাশার কথা বলছেন তারা। 23 থেকে বেসরকারি খাতের বিনিয়োগ 1 বছরের মধ্যে কিভাবে 27% করা সম্ভব হবে, ডলারের বিনিময় হার 114 টাকায় কেন যাবে, 10% মূল্যস্ফীতি কোন জাদু বলে 6.5% হবে, উত্তর মিলছে না। এটা আমাদের পক্ষে বুঝতে কষ্ট হয় যে যেটা আমরা আগে করতে পারি নাই এবং এই বছরও অলমোস্ট করা ইম্পসিবল, কারণ এই বছর কিন্তু আরও সুদের হার অনেক বেড়েছে। সুদের হার অনেক যখন বাড়ে তার মানে তো প্রাইভেট ইনভেস্টরতে অত বেশি ইনভেস্ট করতে পারবেন না। হ্যাঁ, তো কিন্তু তারপরে দেখলাম যে এবারও সেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যেটা একটু আমার কাছে মনে হচ্ছে আনরিয়ালিস্টিক। একই ভুল আমরা কেন বারবার করছি? 50 বছর পর কতগুলো বেসিক স্ট্রাকচার, একটা পতাকা, জাতীয় সঙ্গীত, একটা ভূখণ্ড, খুব আমরা গর্ব। তার ভেতরে যে পিলারগুলো নড়বড়, একটা বিল্ডিংয়ের যে চারিদিকে পিলার খালি কটা দিয়ে বিল্ডিং হলো কি মাঝখানের গুলো তো আপনি ঠিকঠাক হতো। পাবলিক সেক্টর বড়োয়িংয়ে যদি আমরা হ্রাস টেনে না ধরতে পারি তাহলে একটু প্রাইভেট সেক্টরের ক্রেডিটের পাওয়ার ক্ষেত্রে একটা ক্রাউডিং আউট এফেক্ট হবে এবং সেইটা আমরা চাই না। বেসরকারি খাতকে অর্থনীতির মূল চালিকা শক্তি বলা কি কেবল কথার কথা, জানতে চান উদ্যোক্তারা। এখানে গভর্নর সাহেব নিজে বলছে ওনার কস্ট অফ ফান্ড ইজ 6%, তাহলে 2 থেকে 3% ওনার ওভারহেড কস্ট ফর রানিং দ্য ব্যাংকস এন্ড এভরিথিং। বাকি যে 5% এটা তো টোটাল মিসম্যানেজমেন্ট, মিসগভর্নেন্স, চুরি এগুলোর জন্য হয়েছে। ওয়াই শুড উই দ্য বোনাফাইড বিজনেস পিপল অফ বাংলাদেশ, সাধারণ জনগণ, আমরা কেন এটা দায়ভার নেব? সরকারের সমালোচনার সাথে সাথে সমাধানের পথগুলো নিয়ে পরামর্শ চান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পারফরমেন্স ক্রাইটেরিয়া ছাড়া যদি তাদের প্রণোদনা দেওয়া হয়
তাহলে ইট মে বি সাম পারভার্স থিং। যার কোনো সক্ষমতা নাই সেই সক্ষমতাকেই তাকে হয়তো আমি দিচ্ছি, এবং একটা দীর্ঘমেয়াদী সাপোর্ট তাকে দিতে হচ্ছে, যে সাপোর্টটা অন্য জায়গায় দিলে আমি অনেক বেশি রেসপন্স পেতাম। 30 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পাস হবে। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে একটি থিম সং করা হয়েছে। থিম সংটি রেকর্ডিং হয়েছে দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল আইতে। গৌরবোজ্জ্বল আওয়ামী লীগের রাজনৈতিক ভাবনা তুলে ধরে এতে কণ্ঠ দিয়েছেন সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপিত হবে আগামী 23শে জুন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার পরিচালনায় ডিজিটাল বাংলাদেশ করে আজ স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে। আওয়ামী লীগের গৌরব ও আনন্দকে ভাগাভাগি করে নিতে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে প্ল্যাটিনাম জয়ন্তী থিম সংয়ের আয়োজন। থিম সংটি করা হয় সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, তারকা শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে। গানটি রেকর্ড করা হয়েছে চ্যানেল আই রেকর্ডিং স্টুডিওতে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবুর নেতৃত্বে। শুধু শিল্পীরা না, মোটামুটি সবাই গান গাচ্ছে। মাননীয় সংসদ সদস্যরা গান গেয়েছেন আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব আমাদের অলমোস্ট সিনিয়র যারা আছেন সবাই গেয়েছেন। সঙ্গীত শিল্পীদের সঙ্গে এক কাতারে কণ্ঠ মিলিয়ে আনন্দিত সংসদ সদস্যরা। আওয়ামী লীগের এই থিম সংটা করতে গিয়ে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগটাকেই মনে করতে পারছি না, আমার সেই ছাত্র জীবনে আমি চলে গেছি। 75 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন আমি মনে করি যে চমৎকার একটি আয়োজন। এই থিম সংটি কেবল বাংলাদেশ নয়, জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে এটি আমাদের জন্য অসম্ভব গর্বের একটি বিষয়, অসম্ভব আনন্দের একটি বিষয়। থিম সংয়ে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত সঙ্গীত শিল্পীরাও। 75তম আওয়ামী লীগের জন্মবার্ষিকী যেমন বাঙালির কাছে একটা আনন্দ, তেমনি একজন শিল্পী হিসাবে আমার মনে হচ্ছে এটা একটি মহা আনন্দ। গানটি নতুন প্রজন্মের জন্য উচ্ছ্বাস বলবো। এটি এত রিদমিক হয়েছে, এত সুন্দর কথায়, কথার গাঁথনিটা খুব ভালো, সহজবোধ্য, আর সুরটাও খুব মেলোডিয়াস। কবির বকুলের কথা ও সুরে 50 জন শিল্পীর অংশগ্রহণের এই থিম সংয়ে সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে হলে পরিবেশ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন বিষয়ক ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, 2031 সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশের রূপকল্প অর্জনে গ্রিন গ্রোথ ফ্রেমওয়ার্ক সহায়ক হবে। সবুজ অর্থায়নের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্ঠায় শক্তিশালী ব্যবস্থার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। আলিমাল রাজির রিপোর্ট। পরিবেশ বান্ধব উপায়ে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতেই অর্জিত হবে টেকসই উন্নয়ন। এ নিয়ে ফ্রেমওয়ার্ক ফর ইমপ্লিমেন্টিং গ্রিন গ্রোথ ইন বাংলাদেশ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে 9টি নির্দেশনা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিবেশগত ব্যবস্থাপনার জন্য সুশাসন জোরদার, সবুজ প্রবৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি এবং দক্ষতা, জলবায়ু সহনশীলতা, সবুজ শিল্পায়নে বিনিয়োগ এবং জনস্বাস্থ্য বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। The challenge next to this is how do you really make sure you execute it on the ground? And that is where I believe the private sector plays a critical role in many aspects in terms of driving it. And even if you look at the country climate assessment as well, you'll realize many of these interventions needs to be done from private sector. We can increase our curriculum based on the Bangladesh Green Growth Framework, and we have taken also some initiative to do that. In nutshell, I would like to say this is the preparedness of the academia, and academia would like to work with the industry,
with the government and non-government organization. সবুজ প্রবৃত্তির কাঠামো বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাত, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য অংশীদারদের সমন্বয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। Bangladesh has achieved remarkable economic growth and poverty reduction in the last decades. But it has also faced severe environmental pollution and health risk. Green growth can help reduce poverty and protect the environment at the same time. আমাদের এই প্রবৃত্তির ধারাকে যদি আমরা টেকসই করতে চাই বা রাখতে চাই, তাহলে সেখানে অবশ্যই আমাদের পরিবেশগত দিকগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে আসবে। সেই চ্যালেঞ্জগুলিকে আমরা সুযোগ বা অপরচুনিটিতে কিভাবে নিয়ে যেতে পারি এবং সেটা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী পরিবেশের অবনমনের কারণে প্রতি বছর বাংলাদেশ প্রায় $700 কোটি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা দেশের মোট জিডিপির 3.4%। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার এখানে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদে আরো একবার আমন্ত্রণ। কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস মেট্রো রেলে বহন করা যাবে না। ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে আগামী 17 জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এখন থেকে শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে ট্রেন চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রিপোর্ট রোকসানা আমিনের। ঈদুল আজহায় সময়সূচি জানাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর সংবাদ সম্মেলন। আমাদের মেট্রো ট্রেন ঈদের পর মেট্রো রেলের নতুন সময়সূচি সহ ঈদুল আজহায় যাত্রীদের জন্য নির্দেশনা তুলে ধরেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক। 17 তারিখ আমাদের মেট্রো ট্রেন বন্ধ থাকবে। এখানে অন্যান্য রেস্ট্রিকশন যেগুলো আগে ছিল সেই রেস্ট্রিকশনগুলো থাকবে, তার সাথে আমরা নতুন একটা রেস্ট্রিকশন অন্তর্ভুক্ত করেছি। এই নতুন রেস্ট্রিকশন হলো যে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া, তারপরে এটা কুরবানির ছোট পশুও হতে পারে, তার সাথে সাথে কাঁচা মাংস অথবা রান্না করা মাংস, এগুলি বহন করা যাবে না। বর্তমানে দিনে 3,25,000 জন যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছেন। দিনে 194 বার মেট্রো রেল যাওয়া আসা করলেও সরকারি অফিস সময় পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আগামী 19 জুন থেকে 196 বার চলবে ট্রেন। পিক আওয়ারটাতেই একটা মূলত পরিবর্তন হচ্ছে। আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে সকালে যে স্পেশাল অফ পিক আওয়ার ছিল, অর্থাৎ 7:10 থেকে 7:30, এটা ঠিকই থাকবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা পিক এবং অফ পিক আওয়ারটাকে অ্যাডজাস্ট করেছি। আমরা চেষ্টা করেছি যে যখন অফিস আওয়ারটা শুরু হয় তার পিছনের দিকে কম বেশি 2 ঘন্টা এবং সামনের দিকে কম বেশি 2 ঘন্টা, এটা হিসাব করে যাতায়াতের জন্য আমরা এটা ঠিক করেছি। মতিঝিল মেট্রোস থেকে ছেড়ে যাওয়া 9:13 পর্যন্ত দেখা যায় যে 2, 4, 1 মিনিটের 5 মিনিটের জন্য অনেকে ট্রেনটা ধরতে পারেন না, তো সেই জন্য এটাকে বৃদ্ধি করে দিয়েছে। আবার আসার পথেও আমরা এটা 15 মিনিট বৃদ্ধি করে দিয়েছি। আগামী 16 জুন থেকে শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনেও মেট্রো রেল চলাচল করবে। ট্রেনের টিকিটে 15% ভ্যাট যুক্ত না করতে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে DMTCL। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সে সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নতুন বিমান বাহিনীর প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী আগামীতে আরও এগিয়ে যাবে। সাক্ষাৎকালে বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বানামুহু 4 কন্টিনজেন্টের 125 জন সদস্য। এ উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্যে
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্ট সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। পরে সবাইকে নিয়ে মোনাজাতে অংশ নেন বিমান বাহিনী প্রধান। অনুষ্ঠানে ছিলেন বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইট ভিশন প্রযুক্তিতে সমৃদ্ধ 3টি MI-171 হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছে। বিদেশের মাটিতে দায়িত্ব পালনকালে আপনারা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে যথাযথ শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বলতর করবেন বলে আমি আশা করি। তো আমরা সবাই সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকব এবং আমাদের উদাহরণ হিসেবে তারা নিয়ে যদি আমাদেরকে অনুসরণ করতে চায় তাতে কোনো আপত্তি নাই। এই কথাটা সবসময় মনে রাখবেন। এবারে নিউট্রালটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় 3 স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেও ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 30 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে 2টি ভবনে হামলায় 5 জন নিহত ও 17 জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধের 250 দিনে 15,694 শিশু মারা গেছে এবং 17,000 শিশু তাদের অভিভাবক হারিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতারে সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব পরিবর্তন নিয়ে কাজ করা গেলেও অন্যগুলো নিয়ে কাজের সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র এবং আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিশর এই চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাবে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্চে আমরা সবাই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যা ও সংবর্ধনা। এ উপলক্ষে আমরা সবাই সংগঠনটি ক্যালগেরির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রূপক দত্ত, সহসভাপতি জয়ন্ত বসু, উপদেষ্টা গোপাল সেন, আনন্দ পাল, অয়নচন্দ্র সাহ ও অন্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়ন্ত বসু। এবারে কৃষি সংবাদ। রাঙ্গামাটিতে কোরবানির পশুর হাট জমে উঠেছে। পাহাড় থেকে শত শত গরু আনা হয়েছে সমতলে। পাহাড়ি গরুগুলো মোটা তাজা হওয়ায় কোনো ওষুধ প্রয়োগ করেন না খামারিরা। মাদারীপুরে শেষ মুহূর্তের গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। জেলায় এবছর কোরবানির চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে পশু। রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদ ও মাদারীপুর থেকে রাহাত হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে কোরবানির পশুর হাট স্থাপন করেছে পৌরসভা। রাঙ্গামাটির বরকল, লংদু, বিলাইছড়ি, জহুরাছড়ি, নানিয়ারচর উপজেলা সহ বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে কাপ্তাই হ্রদের ওপর দিয়ে প্রতিদিন ট্রলারে করে পাহাড়ি গরু আসছে কোরবানির পশুর হাটে। কম দামে গরু এনে বেশি লাভের আশায় দুর্গম পাহাড়ি এলাকা থেকেই গরু সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। বাজারের পরিস্থিতি খুবই গরম, ছাগল এখন চড়া দাম দেয়, নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, চাঁদাবাজি নিয়ে কোনো কিছু নেই। কোরবানি উপলক্ষে রাঙ্গামাটি শহরে নিরাপত্তা সহ চাঁদাবাজি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। আমাদের সিটিএসবির থাকবে, পর্যবেক্ষণ থাকবে, ডিবি টিম কাজ করবে। তো আমরা আশা করি যে আমরা খুব সুন্দর পরিবেশে এটা এবার গরু হাটের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো এবং যারা ব্যাপারী আছেন এবং ক্রেতা আছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব নিরাপত্তার সাথে আশা করি এই হাটে বেচাকেনা করতে পারবে। কোরবানির সময় মাদারীপুরে গরু ছাগলের চাহিদা রয়েছে ৬৬,৮০০টি। এর বিপরীতে ৮,৭০০ জন খামারি ৭৪,৭০০টি পশু প্রস্তুত করেছেন। কোরবানি উপলক্ষে দেখবেন
বিভিন্ন দৃষ্টি থেকে লোক আসে, তারা সন্তোষজনকভাবে তারা এখানে গরু নেওয়ার জন্য আগ্রহ হয়। এবার আমাদের খামারে মোট 30টি গরু আছে, ইনশাল্লাহ এই 30টি গরু বিক্রি করে আমরা লাভবান হতে পারবো। প্রাকৃতিক ও দেশি খাবার খাইয়ে গরু মোটা তাজা করেছেন খামারিরা, তাই কোরবানির হাটে গরুর ন্যায্য দাম আশা করছেন তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ রক্ষায় নেওয়া হয় নানা সচেতনতামূলক কর্মসূচি। মেলাকে সাধুবাদ জানিয়ে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সমন্বিত উদ্যোগে জোর দেন বিশিষ্টজনেরা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। বনভূমি ধ্বংস ও নির্বিচারে গাছ কাটায় বাড়ছে বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ। এতে জীবন জীবিকার পাশাপাশি হুমকিতে পরিবেশ প্রকৃতি। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী নির্মাণে সবুজায়নের তাগিদ গবেষকদের। এমন বাস্তবতায় সবার সচেতনতা ও কার্যকর পদক্ষেপের বার্তা উঠে এসেছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায়। বর্ণিল শোভাযাত্রায় জানানো হয় সব মহলের সম্পৃক্ততার আহ্বান। নির্ধারিত আলোচনায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উন্নয়নের বিকল্প নেই বলে জানান বিশিষ্টজনরা। পৃথিবীটাকে যদি আবার আমাদের বাসযোগ্য করতে হয়, আরামদায়ক করতে হয়, তাহলে একটাই রাস্তা, সেটা কি? সবুজ করে ফেলা, পৃথিবীটাকে আবার সবুজ করে ফেলা, গাছ লাগানো, ছায়া সুনিবিড় করা। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। আসুন আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে অঙ্গীকারবদ্ধ। আমরা যারা সুস্থ স্বাভাবিক সজ্ঞানে বসবাস করছি তারা অন্তত পক্ষে 2টি করে গাছ লাগাবো এবং পারত পক্ষে কোনো গাছ কাটবো না, গাছের পরিচর্যা করব। অনুষ্ঠানে অঞ্চলভেদে জলবায়ু সহিষ্ণু গাছ রোপণ ও পরিচর্যায় জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা। আমাদের যেহেতু নদী ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়, তো যে গাছগুলো লাগালে ভূমি ক্ষয় করতে বেশি হয়, আমাদের সেই গাছগুলোই রাস্তার পাশে লাগিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে শুধু নদী না, আমাদের রাস্তাটাও কিন্তু ভালো থাকে। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। আবারও কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে